আমেরিকান সোসাইটি স্টিল কনস্ট্রাকশন। তার মানে এই ফর্মুলাটা শুধুমাত্র স্টিল বিল্ডিং ডিজাইন করার জন্য বেসিক্যালি আমরা ব্যবহার করি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্টিল কেন, কংক্রিট কই গেল? কারণ হচ্ছে আমরা সাধারণত কংক্রিট যে ডিজাইন করি এক একটা দেশের কোড এক ধরনের এবং এক ধরনের কংক্রিটের স্ট্রেংথ এক ধরনের। স্ট্রাকচারাল স্টিল যেটাকে বলে, স্ট্রাকচারাল স্টিল মানে যেই স্টিল দিয়ে স্ট্রাকচারাল মেম্বার তৈরি করা হয়, বিম কলাম বেসিক্যালি, সেইগুলার স্টিলকে স্ট্রাকচার স্টিল বলে। এটা মোটামুটি একটা স্টিলের ক্যারেক্টারিস্টিক অলমোস্ট সেম, যদিও বিভিন্ন দেশের কোড মানে ইউরোপিয়ান কোড এক ধরনের, কানাডিয়ান কোড এক ধরনের, আমেরিকান কোড এক ধরনের, বাট মোর অর লেস এদের ক্যারেক্টারিস্টিক সিমিলার। হাওয়ার আমরা বাংলাদেশিরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি যে ব্যবহার করি, এটা হচ্ছে আমেরিকান সমস্ত কোডের আদলে করা। আমরা যখন কংক্রিট ডিজাইন করি তখন আমরা এসিআই কোড ফলো করি, আর স্টিল ডিজাইন করি তাহলে এআইএসসি ফলো করি। তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি তো বাকলিং অফ কলাম পড়াইলেন, এটার মধ্যে কংক্রিট নাই কেন? বেসিক্যালি বাকলিং হয় কোন কলামে? যে সমস্ত কলামের আর মানে কি মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, আর মিনিমাম এর হাইটের থেকে আনুপাতিক হারে কম হয়, সেগুলাই বাকলিং হয়। সো বাকলিং তোমরা যখন দেখবা কংক্রিট কলাম যখন ডিজাইন করা হয়, সাধারণত কংক্রিট কলাম হাইটের তুলনায় খুব বেশি কম হয় না, অনেক বেশি হয়, এবং এটা শর্ট কলাম বা ইন্টারমিডিয়েট কলাম হিসেবে ডিজাইন করা হয়। কিন্তু স্টিল কলাম ম্যাক্সিমামই বাকলিং এর ব্যাপারটা থাকে। এই জন্য এই বাকলিং এর কনসেপ্টটা স্টিলের জন্য অনেক বেশি প্রযোজ্য কংক্রিটের থেকে। কংক্রিটে এসিআই কোডে বাকলিং আছে কিনা, আমি তো কংক্রিট পড়াই না, আমি জানি না এটা বাকলিং চেক আছে কিনা। বাট তোমরা যদি ইট্যাব একটা লেভেল 4 করবা, ইট্যাব একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আমরা সাধারণত বিল্ডিং ডিজাইন করে থাকি, সেটার মধ্যে বাকলিং এর ইফেক্ট গুলো দেওয়া থাকে। ইফেক্ট গুলো মানে অর্থাৎ বাকলিং হলে কলামের ক্যাপাসিটি কমে যায়, অটোমেটিক সে এই ক্যাপাসিটি অনুযায়ী ডিজাইন করে। যাই হোক, আজকে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো পড়ছি, আমরা কি শিখছি? দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে পিসিআর, একটা সিগমা সিআর। বুঝে গেল আমার? একটা হলো পিসিআর আর একটা হলো সিগমা সিআর। প্রথমে পিসিআর, আমরা প্রথমে প্রপার্টিজ অফ বিম পড়বো, আগে প্রপার্টিজ অফ বিম মানে কি? আমরা যে সমস্ত স্ট্রাকচার মেম্বার ব্যবহার করব, সেটা বিম হোক কলাম হোক, আলটিমেটলি একটা টেবিলের মধ্যে দেওয়া আছে, সমস্ত ডাটা দেওয়া আছে। আমরা এই দুইটা ফর্মুলাই তো আমরা বেসিক্যালি শিখছি। আমরা অঙ্ক যে ধরনেরই শিখে থাকি, ফর্মুলা কিন্তু একটা হচ্ছে ক্রিটিক্যাল লোড আর ক্রিটিক্যাল স্ট্রেস, এই দুটাই পড়ছি। এর মধ্যে যে সমস্ত জিনিস আমার কাজে লাগে, আমরা ইটা জানি, ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি, এটা মোটামুটি 200 জিপি অথবা 29 × 10⁻³ কেএসআই অথবা 29 × 10⁻6 পিএসআই। এই ডাটা কোথাও দেওয়া থাকবে না, এটা তোমরা নিয়ে নিবা। আই মিনিমাম মানে কি? মিনিমাম মোমেন্ট অফ রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া, অর্থাৎ দুইটার মধ্যে যেটা কম, এক্স আই ওয়াই এর মধ্যে দুইটা যেটা কম। কেএলটা কি জিনিস? কেটা হচ্ছে ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর আর এলটা হচ্ছে লেংথ। অর্থাৎ আমরা গত ক্লাসে করেছি যে যদি মনে করো কোনো একটা সাপোর্ট কন্ডিশনের উপরে ইফেক্টিভ লেংথটা নির্ভর করে। সাপোর্ট কন্ডিশন ফিক্সড হলে ইফেক্টিভ লেংথ কমে যায়, ইফেক্টিভনেস কমে গেলে তার বাকলিং হওয়ার টেন্ডেন্সি কমে যায়, অর্থাৎ লেংথ কম। যেহেতু এল এর কে এর মানটা যখন 0.5 হয়, তখন আলটিমেটলি পিসিআর এর ভ্যালুটা অনেক বেশি হয়। সো আমাদের যত ফিক্স সাপোর্ট, যত ফিক্সিটি যত বাড়বে, আমাদের পিসিআর তত বাড়বে। পিসিআর মানে ক্রিটিক্যাল লোড ক্যাপাসিটি। আর যত কমবে তত আমাদের স্টেবিলিটি কমবে এবং আলটিমেটলি লোড ক্যারিং ক্যাপাসিটি কমবে। আর সিগমা ক্রিটিক্যাল একই জিনিস, অলমোস্ট সেম। এর নিচে যে এটারে আমরা ডিরাইভ করছি কেএল বাই আর মিনিমাম, একবারে দিছি। কেএল তো কেএলই যা আছে তাই, আর মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন,
ওই আয়ের সঙ্গে এ ভাগ করলে রুট ওভার দিলে তাই হয়। সো এই জিনিসটাকে আমরা বলি স্লেন্ডারনেস রেশিও। সো তোমার স্টিল ডিজাইন এবং বাকলি অফ কলামে মোস্ট ইম্পর্টেন্ট হলো স্লেন্ডারনেস রেশিও, এবং আমরা বিভিন্ন গ্রাফের সাথে স্লেন্ডারনেস রেশিওর যে কনসেপ্ট গুলা আমরা দেখিয়েছি। এখন আমি ইফ ইউ ক্যান রিমেম্বার যে আমরা কিন্তু তোমাদেরকে দেখালাম কি দেখিয়েছি গত ক্লাসে, যে আমরা যখন আমাদের লিনিয়ার পিএল এ থাকে, পিএল মানে কি প্রপোর্শনাল লিমিটের ভিতরে থাকে, মানে হলো যতক্ষণ পর্যন্ত স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটি স্ট্রেট লাইন থাকে, এই রেঞ্জের ভিতরে এই বাকলি মাপ কলামটা বেসিক্যালি কাজ করে। এটাকে বলে ইউলার হাইপারবোলা। ইউলার মানে ইউলার, যেহেতু ইউলার বা অয়লার যে নামে ডাকো, ওর যেহেতু প্রমাণ করছে এই জন্য ওর নামে এটার অয়লার বা ইউলার বাকলিং কলাম বলা হয়, কলাম থিওরি বলা হয়, এবং এই ফর্মুলাকে বলা হয় বাকলিং কলাম ফর্মুলা বলা হয়। আর তারপরে যখন এরপরে এই জিনিসটা স্টেট লাইন পার হওয়ার পরে আর একটু সামনে গেছে কতদূর পর্যন্ত, ম্যাক্সিমাম ইল্ড এফ ওয়াই যেটাকে বলা হয়, মানে তারপরে এটা ইল্ড হয়ে যায়। ইল্ড হওয়ার পরে এটা নিচের দিকে নামা শুরু করে, বেসিক্যালি নিচের দিকে মানে স্ট্রেংথ কমে যায় আলটিমেটলি। এই রেঞ্জের ভিতরে আরেক ধরনের কার্ভ হয়েছে, এবং তারপরে এই রেঞ্জের মধ্যে আমরা ই এর মানটা ইফ ইউ ক্যান রিমেম্বার ইটি ছিল, এবং এটা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে এটা করা ছিল, তুমি কতটা যে পড়ে থাকো। অর্থাৎ ই এর মান পিএল প্রতি স্টেট লাইন মানে সমান, ফিক্সড, কোনো চেঞ্জ নাই। এরপর থেকে ই এর মানটা কি হয়ে যায়, এটা হচ্ছে যে কার্ভটা হয় যে পয়েন্টে নিব সেই পয়েন্টের ডিফারেন্সিয়েশন করে বের করতে হবে, এবং এরপরে কার্ভটা আরেকটু এরপরে আরো ইয়া হয়ে গেছে, কি বলে অন্য ধরনের 3 নং অংশ, এবং এটার উপর ভিত্তি করে আমরা কলামকে 3 ভাগে ভাগ করছিলাম, শর্ট কলাম, ইন্টারমিডিয়েট কলাম এন্ড লং কলাম। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, একটা রেঞ্জ পর্যন্ত এটা লং কলাম থাকে, লং কলাম মানেই বাকলিং এর ব্যাপার থাকে। ইন্টারমিডিয়েট কলামেও কিছুটা বাকলিং ইফেক্ট থাকে, কিন্তু শর্ট কলামে কোনো বাকলিং ইফেক্ট থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে বাকলিং এর ব্যাপারটাই হচ্ছে আমাদের কম্প্রেসিভ লোড যখন দিই, যেহেতু কলাম আমাদের কম্প্রেসিভ লোড ক্যারি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেহেতু কম্প্রেসিভ লোড আমরা দিই, অতএব কম্প্রেসিভ লোড যদি তার ক্রস সেকশনাল প্রপার্টিজ অর্থাৎ আই অথবা আর এর অনুপাতে বেশি হয়ে যায়, তখন এটা বাকল করে। সো কলামের ফেইলিয়ার মোড দুটো, একটা হচ্ছে বাকলিং মোড আর একটা ক্রাশিং, অর্থাৎ কলাম ফেল করে ইল্ডে। তাহলে কলাম ফেল করে আইদার ইল্ডে ফেল করবে মানে এফওআই ফেল করবে, অথবা বাকলিং ক্রিটিক্যাল পিসিআর অর সিগমা সিআর ফেল করবে। এই মোটামুটি আমাদের এই ইয়াটা মানে বেসিক কনসেপ্ট, যেটা আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা, আমি কি রেকর্ড করতেছি? হ্যাঁ, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার। এখন দেখো, আমরা এখন যখন একটা এম্পিরিক্যাল ফর্মুলায় চলে যাব। এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? এম্পিরিক্যাল ফর্মুলা মানে আমরা যে ফর্মুলাটা প্রমাণ করেছি সেই ফর্মুলা যখন এক্সপেরিমেন্ট করতে যাই, তখন দেখা যায় এক্সপেরিমেন্ট করলে হুবহু এই ফর্মুলার সাথে মেলে না, আদার কিছু ব্যাপারের জন্য এই ফর্মুলাটা হুবহু মিলে না। তখন আমরা কিছু কনস্ট্যান্ট দিয়ে উপরে নিচে দিয়ে এটাকে টেস্ট করি, লং রেঞ্জে করে আমরা একটা ফর্মুলা দাঁড় করাই, যে ফর্মুলার সাথে এই হাইপোথিসিস অথবা মনে করো থিওরির সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু 100% সম্পর্ক নাই। এইটাকে এম্পিরিক্যাল ফর্মুলা বলে। এআইএসসি যে কোম্পানিটা আছে, এরা হচ্ছে এই এম্পিরিক্যাল ফর্মুলা বিভিন্ন টেস্ট করে করে যে ফর্মুলাগুলো বানিয়েছে, এই ফর্মুলাগুলো দিয়েই আমরা আমাদের স্টিল ডিজাইনটা করি, স্টিল ডিজাইন করি। আমাদের কলাম যেহেতু এখানে আছে, খালি কলাম ডিজাইনটাই করব। যারা এরপরে স্টিল স্ট্রাকচার করবা তাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে এই কনসেপ্টটা, কারণ যে কোনো একটা বিল্ডিং এর হার্ট কিন্তু তার কলামটা। কলাম যদি তোমার না হয়, কলাম যদি ঠিক মতো স্টেবল না হয়, তাহলে বিল্ডিং কিন্তু অ্যাট রিস্ক। ফাউন্ডেশনটা কথা বাদ দিলাম, যেহেতু ফাউন্ডেশন স্ট্রাকচারের অংশ না, ফাউন্ডেশন আলাদা জিওটেকের পার্ট বা আলাদা অন্য টাইপের, এই জন্য বললাম সুপার স্ট্রাকচারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলাম। কলাম যদি ফেল করে তোমার আর ওই বিল্ডিং এ থাকার কোনো সুযোগ নাই। বিম যদি একটু প্রবলেম দেখায়, ডিফ্লেকশন হয় বা কিছুক্ষণ থাকতে পারবা তোমরা, জয়েন্ট যদি ঠিক থাকে, কিন্তু কলাম যদি কলাপস করে তাহলে তোমার থাকার সুযোগ নাই। রেদার ম্যাক্সিমাম টাইমে কলাপস করবা তোমার মাথার মধ্যেই,
তুমি টেরি পাবে না, তার আগেই তুমি মানে তোমার আর হিসাব থাকবে না, তোমার আর সুযোগ থাকবে না। তো কলাম ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের লাগবে কি কি? একটা বিল্ডিং আমি বলছি যে আমাদের কতগুলো প্রপার্টিজ আছে, প্রথমেই বলছিলাম একটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর একটা হচ্ছে ক্রস সেকশনাল প্রপার্টিজ। ম্যাটেরিয়াল প্রপার্টিজ মানে ই ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, আর ক্রস সেকশনাল প্রপার্টিজ মানে বেসিক্যালি 1 নম্বর এ অর্থাৎ এরিয়া, 2 নম্বর আর আর মানে রেডিয়াস অফ জাইরেশন, 3 নম্বর আই। এই তিনটা জিনিস আর কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন লাগে বিল্ডিং ডিজাইন করার জন্য। হলো ইউনিট ওয়েট অর্থাৎ 1 ফিট ওজন কত, 1 ফিটের ওজন কত, 1 ফিটের ওজন কত, এই যে কাজে লাগে। এখন আমরা যদি স্ট্রাকচারাল স্টিল ইউজ করি, স্ট্যান্ডার্ড মানে যেগুলো আমাদের যে যেভাবে পাওয়া যায়, তাহলে তাদের ইয়াগুলা ক্রস সেকশন গুলা ঠিক স্ট্রেট হয় না, একটু কার্ভ হয়, বিভিন্ন রকম হয়। আর এইগুলা মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, ক্রস সেকশন এরিয়া, এগুলা বের করা অনেক ডিফিকাল্ট। এই জন্য এইগুলা যখন অঙ্ক করবো আমরা এই চ্যাপ্টারের এই পার্টটা করব, তখন আমরা করব কি, আমরা টেবিল ব্যবহার করব। এই সেই টেবিল, যে টেবিলটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের শেষে দেওয়া আছে। তোমাদের পরীক্ষার হলে এই টেবিলটা সাপ্লাই দেওয়া হবে, কিন্তু টেবিলটা সাপ্লাই দেওয়া হলেই তো হলো না, তুমি টেবিলটাতে কনসাল্ট করে শিখতে হবে। তোমাদের আমি এই টেবিলটা নিয়েছি তোমাদের প্রথমের বইয়ের A6, অর্থাৎ লাস্টের দিকে তোমরা দেখবা ওই কার কাছে বই থাকে উল্টাইতে পারো, এই ডাটাগুলো দেওয়া আছে। ডাটাগুলা কি দেখো, প্রথমেই আছে ডাব্লু সেকশন। ডাব্লু মানে হলো কি, ডাব্লু সেকশন মানে কার কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ডাব্লু সেকশন? ডাব্লুর মধ্যে কোন স্টিলের সেকশন হয়? হয় না, হয় না। সেকশন আই এর মতো হয়, তাই না সাধারণত? ডাব্লুটা আই স্যার, ডাব্লুটা আই, তাহলে ডাব্লু লিখছে কেন? আইডিয়া নেই স্যার। Sir, wide sections. Yes, very good. Wide eye, very good. এটাই হলো আনসার। মানে নরমাল আয়ের থেকে এটা একটু ওয়াইড বেশি, তার মানে এর একটা হচ্ছে ওয়েভ আর ফ্লেঞ্জটা একটু বড় থাকে, এই জন্য ওয়াইড আই বলা হয়। সো ডাব্লু সেকশনের এই যে দুইটা মাপ দেওয়া আছে, মাপ দুটা, একটা সম্ভবত ইউনিট ওয়েট, আর একটা কি জানো আমার এই মুহূর্তে মনে আসছে না, পরে বলবো তোমাদেরকে আমি। এরপরে এরিয়া দেওয়া থাকে, তারপরে ডেপথ দেওয়া থাকে। ডেপথ মানে কি, তুমি যদি এইচ এর হাইটটা আর কি, মানে ইয়া সহকারে, ওয়েভ সহকারে ফ্লেঞ্জের টপ থেকে ফ্লেঞ্জের বটম পর্যন্ত হাইটটা, এই এখানে যদি আসো, এখানে যে ছবিটা আছে যেটা, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার এইচ। এরিয়া তো এর ক্রস সেকশন এরিয়া, থিকনেসটা হচ্ছে ফ্লেঞ্জের থিকনেস, এই যে এই ফ্লেঞ্জের থিকনেস, আর ওয়েভের থিকনেস, এটা ওয়েভের থিকনেস। আই দেওয়া থাকে, দেখো আইটা আই থাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দুই অ্যাক্সিসে। এটা হলো এক্স অ্যাক্সিস, এটার আই দেওয়া আছে বিভিন্ন। কি ব্যাপার, কথা বলে কেন লোকজন? আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে, দেখো আই মানে মোমেন্ট অফ ইনারশিয়া, এস মানে কি, কেউ বলতে পারে এস মানে কি, আই বাই সি কি বলা হয়? ফ্রিকশন মডুলাস বলে না? আর মানে রেডিয়াস অফ জাইরেশন, ওয়াই বরাবর দেওয়া থাকে। তাহলে আমাদের লাগবে কি অঙ্কের জন্য, আই মিনিমাম লাগবে আর আর মিনিমাম লাগবে। সো স্ট্রেট ওয়ে এই যে সেকশনটা যদি তোমরা সিলেক্ট করো, তাহলে এর এরিয়া বের করতে পারবা, এবং এই দুটার মধ্যে কোনটা কম, এইটা কম। সো আই মিনিমাম হয়ে গেল, আর মিনিমাম বের করতে, তার মানে টেবিল থেকে একবারে সব বের করতে পারবা, তোমার কোনো ক্যালকুলেশন করতে হবে না। আমার মনে হয় এই ব্যাপারটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো, যে এই অঙ্কটা জন্য তোমার খালি ফর্মুলায় বসাবে, অঙ্ক করবা, আর কোনো কিছু নাই। কিন্তু একটা বিষয় রয়ে যায়, আমরা বিল্ডিং বা এই যে কলাম, আমরা দুইটা কাজ করি, একটা অ্যানালাইসিস করি, একটা ডিজাইন করি। যখন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করা মানে হচ্ছে আমি একটা সেকশন দিয়ে দিব, তুমি এর ক্যাপাসিটি বের করবা, এই অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। যখন ডিজাইন করো, আমি বলে দিব একটা লোড, তোমরা এটার ক্রস সেকশনটা বের করবা,
এখানে অঙ্কটা একটু ট্রায়াল এন্ড এরর বা আইটারেশন পদ্ধতিতে করতে হয়। প্রথমে একটা সেকশন সিলেক্ট করতে হয় বা অ্যাসিউম করতে হয়, চেক, তারপর টেস্ট করতে হয় লোডটা নিতে পারে কিনা, তারপরে পরবর্তী স্টেপে এটা যাইতে হয়। আবার এখানে আবার আরেকটা বিষয় আছে, তুমি একটা ক্রস সেকশন সিলেক্ট করবা, সেটা বাকলিং ইফেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। বাকলিং ইফেক্ট যদি থাকে তাহলে একটা ফর্মুলা ব্যবহার হবে, বাকলিং ইফেক্ট না থাকলে আরেকটা ফর্মুলা ব্যবহার হবে। তো এআইএসসি এভাবে বিভিন্ন গাইডলাইন দিয়ে আমাদেরকে দুইটা রেঞ্জের মধ্যে ফর্মুলা দিচ্ছে। দুইটা রেঞ্জ মানে একটা রেঞ্জ উপরে, একটা যদি বাকলিং হয় বা ইফেক্ট বেশি হয়, একটা কম হয়, এটার উপর ভিত্তি করে আমাদের ফর্মুলা দিছে। তাই প্রথমে তোমাদেরকে টেবিল সম্পর্কে বললাম। ভাই স্যার টেবিলের স্যার প্রথম কলামটা স্যার, এখানে তিনটা ভ্যালু দেখে কি বুঝাইছি স্যার ডব্লিউ এর সাথে? আমি এটা বলবো, একটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে তোমার ওয়েব, এটা হলো তোমার হাইট, আর এটা হচ্ছে ইউনিট ওয়েট, এরকম কিছু একটা, আমার মনে নাই এই মুহূর্তে। আমি বলবো, দাঁড়াও, হাইট কত আছে দেখো তো, ওয়েবের ডেপথ স্যার, কই ওয়েব কই, ফ্লেঞ্জের থিকনেস এত ইঞ্চি, আর এটা এত ইঞ্চি, মিলিমিটার কত হয় ইঞ্চিতে? স্যার ডেপথটা স্যার টোটাল হাইট না স্যার? 0.76। আচ্ছা দাঁড়া, আমি একটু দেখিনি, ডেপটা হাইট তো, ওটা তো নমিনাল, আমি এই মুহূর্তে মনে আসতেছে না। 25 না, এটা মিলতেছে না, আমি পরে বলবো না, নেক্সট ক্লাসে বলবো না আমি, ঠিক আছে? আমার এই মুহূর্তে মনে আসতেছে না। এই তিনটা, আর বাইকগুলো তো ক্লিয়ার তোমরা, তাই তো? হ্যাঁ, এইটা 150 হচ্ছে 1 ফিটের ওজন 150 পাউন্ড, এটুকু আমি জানি। বাট এই দুইটা আমার মনে আসতেছে না আসলে, যে জিনিসটা কি, আমি পরে বলবো না, অসুবিধা নেই। স্যার আই বাই সি টা আবার কি বললেন? কি বলবো? আই বাই সি s equal to i এটা by c। সেকশন মডুলাস, এটা কাজে লাগবে না আমার এখানে, এটাও একটা প্রপার্টিজ, এখানে কাজে লাগবে না। এই অঙ্কের জন্য লাগবে আমার এই তিনটা জিনিস, এই অঙ্কের জন্য কাজে লাগবে তিনটা জিনিস। এই যে এরিয়া কাজে লাগবে, এইটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে, আর এইটা কাজে লাগবে। এই কয়টা জিনিস কাজে লাগবে, এবং এইটা একবারেই পেয়ে যাবা। আর এই দুটার মধ্যে যেটা কম, সেটা সাধারণত আর কম, এইটাই কম হয়, এই দুটাই কম হয়, আর মিনিমাম, আই মিনিমাম, ওয়াইটাই কম হয়। সো এই দুটার মধ্যে মিনিমাম যেটা, সেটা বের করবা। কারণ আমাদের ফর্মুলাটা মনে আছে তোমাদের, কি লেখা আছে দেখো তো, আর মিনিমাম এবং আই মিনিমাম। সো আর যদি তুমি আর মিনিমাম বের করতে কোনো কারণে ক্রস সেকশন এরিয়া লাগে, তখন ক্রস সেকশন এরিয়া, সবাই বুঝতে পারছো, এই কয়টাই লাগবে, এর বাইরে আর লাগবে না। আবার এবার আমার পরবর্তী, এই যে পরবর্তী আরো আছে, দুইটা টেবিল সাধারণত ব্যবহার করা হয়, তোমরা একটু অফ টাইমে টেবিলটা স্টাডি করে নিবা। এবার আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই। তোমাদের বইয়ের আগের ভার্সন যেটা আর্টিকেল 16.12, তোমাদের যে পিডিএফ কপিটা আছে এটাই সম্ভবত আছে। এখানে দুইটা পদ্ধতি, এআইএসসি এএসডি আর এএসসি এলআরএফডি। আমি জানি না বাই দিস টাইম তো তোমরা কংক্রিট শুরু করো নাই। কংক্রিটে আমরা ডিজাইন করে দুইটা হবে, একটা হচ্ছে ডব্লিউএসডি, একটা ইউএসডি। ডব্লিউএসডি মানে ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইন, আর ইউএসডি মানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইনে আমরা সাধারণত এফওয়াই ব্যবহার করি, এফওয়াই মানে ইল্ড স্ট্রেংথ ব্যবহার করি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইল্ড স্ট্রেংথ। আর আলটিমেট স্ট্রেংথ ডিজাইনে আমরা আলটিমেট স্ট্রেংথ ব্যবহার করি, ম্যাক্সিমাম স্ট্রেংথ। তোমরা স্ট্রেসের ডায়াগ্রাম যদি রিমেম্বার, নেক্সট সপ্তাহে, এই যে নেক্সট সপ্তাহে, এই সপ্তাহে আমি তোমাদেরকে কিন্তু সেশনাল শুরু হবে, ওখানে আমি আরো ডিটেলস বলবো, অসুবিধা নাই ওই কাজ সম্পর্কে। আচ্ছা রাইট, এএসডি মানে কি? এআইএসসি তে বললাম, কেউ বলতে পারবে এএসডি মানে কি? আমেরিকান স্ট্যান্ডার্ড। না না, ওটা এআইএসসি আমেরিকান স্টিল কনস্ট্রাকশন তো বললামই আমি। এএসডি মানে অ্যালাউবল স্ট্রেস ডিজাইন, অ্যালাউবল স্ট্রেস ডিজাইন। আর এলআরএফডি মানে লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। যাক, এর নামটা
ইন্টারভিউ ছাড়া নর্মাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট এআইএসসি এলআরএফডি এটা মনে রাখতে হবে। এবং এলআরএফডি তে তোমার ডিজাইন অনেক বেশি, স্ট্রেংথ বেশি দেয়, দুই ফর্মুলা দুইটা অ্যাপ্রোচ। আবার এটা আমি যাচ্ছি না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি খেয়াল করো, বোথ এই ক্ষেত্রে এই যে আমেরিকান এআইএসসি যখন ব্যবহার করবা তোমরা, তখন কলামের বোথ এন্ড যদি বিল্ট ইন হয়, বিল্ট ইন মানে হলো ফিক্সড হয়, বিল্ট ইন মানে কি ফিক্সড, কারণ একটার ভিতরে একটা ঢুকানো থাকা মানে ফিক্সড বিহেভ করে, তাই না? বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে ইফেক্টিভ লেন্থ এর মান হয় 0.65 কেএল। কিন্তু আমরা যেটা বাকলিং অফ কলাম থেকে জানি সেটা 0.5 এল ছিল। সো আলটিমেটলি এই একটা তুমি যখন নর্মাল ইউলার বাকলিং এর ফর্মুলা অঙ্ক করবা, তখন বোথ এন্ড ফিক্সড বা বোথ এন্ড বিল্ট ইন থাকলে তোমরা কে এর মান 0.5 ব্যবহার করবা, কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কে এর মান 0.65 ব্যবহার করবা। 2 নম্বর যদি বোথ এন্ড হিঞ্জড হয়, পিনড হয়, তাহলে আমরা পড়ছিলাম 0.7, এটা 0.8 হবে। এই দুইটা জিনিস কিন্তু ভুল করো না তোমরা। সবাইকে বোঝা গেছে? স্যার লাস্টের স্যার 1 এর স্যার ফিক্সড আর স্যার পিন আর ওয়ানটা তো ওয়ানই থাকবে, ওয়ানের মধ্যে কোনো পার্থক্য। ওয়ান মানে কি বোথ এন্ড, যদি বোথ এন্ড পিনড মানে হিঞ্জ, তাই না? বোথ এন্ড হিঞ্জ হলে কত হবে? না না ভুল বললাম মনে হয়, দেখো তো, ওয়ান এন্ড ফিক্সড আর পিন, পিন ওয়ান এন্ড স্যার। হিঞ্জ। হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম 0.7 পড়ছিলাম না, জি স্যার। আর এটা পড়ছিলাম 0.5 পড়ছিলাম ইউলার বাকলিং এর ক্ষেত্রে। সো যদি আমরা এআইএসসি অঙ্ক করি তাহলে এইটা আর এটা ব্যবহার করতে হবে। আর যদি বোথ এন্ড হিঞ্জড হয় তাহলে একই থাকবে, ওইটা কোনো চেঞ্জ হবে না। এবার আসো, এআইএসসি ফর্মুলার কতগুলা বিষয় আছে। আমরা যখন একটা বিল্ডিং এর ডিজাইন করি বা কোনো একটা এলিমেন্টের ডিজাইন করি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ সেফটি। কেন ফ্যাক্টর অফ সেফটি? আমরা ক্যালকুলেশন করে আমরা যে জিনিসটা পাই ওইটা বিভিন্ন কারণে আমাদের দুর্বল হইতে পারে বা সেফ নাও হইতে পারে, এই জন্য আমরা একটা ফ্যাক্টর অফ সেফটি দিই। ওটাকে অর্থাৎ ফাউন্ডেশনের ফ্যাক্টর অফ সেফটি হয় 2.5 থেকে 3 পর্যন্ত, 2.5 থেকে 3 পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু ফ্যাক্টর অফ সেফটি কত জায়গা 23/12 মানে 1.91। আর তুমি বলতে পারো যে স্যার এটা 2 দিল না, 2.25 দিল না, 1.75, এটা পিকুলিয়ার একটা ফিগার কেন দিল? এটা তারা টেস্ট এন্ড ট্রায়াল করে দেখছে যে এই ফিগারটাই মোটামুটি আমাদের বিল্ডিং এর জন্য সেফ, এর থেকে বেশিও লাগে না কমও লাগে না। সো এটা আমার ফ্যাক্টর অফ সেফটি। আচ্ছা আমি বন্ধ করে দিলাম, তোমরা আবার নিজেকে চালু করে শব্দ করতেছো কেন? আমি এটা বুঝতেছি না। বন্ধ হয় না কেন? হ্যালো, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট যে স্লেন্ডারনেস অফ কলাম, স্লেন্ডার কলাম। স্লেন্ডার কলাম হলো সেই কলাম যেই কলামের L/R রেশিও সিসি, এই একটা ফ্যাক্টর, এটা হলো এই জিনিস 2π²E/σyp। এটার সাথে কি কোনো ফর্মুলা সামঞ্জস্য পাও তোমরা? হ্যাঁ, তোমরা কি আমাকে কথা বলতে পারতেছো? জি স্যার। আমি বললাম এটার সাথে কোনো সামঞ্জস্য পাও কোন ফর্মুলার? স্যার মনে আসতেছে না। মনে আসছে না? আমার হলো সিগমা ক্রিটিক্যাল ফর্মুলা কি? সিগমা কি বলে, নরমাল হচ্ছে সিগমা ক্রিটিক্যালের ফর্মুলাটা কি? সিগমা ক্রিটিক্যাল ইকুয়াল টু কি? π² E স্ল্যান্ডারনেস রেশিও ডিভাইড বাই KL/R²। এটা ফর্মুলা না? এটা তো ফর্মুলা। একটু এক বললাম তো সিগমা ক্রিটিক্যাল, তাই না? এইটা যদি বদলা বদলি করে নি আমরা, এইটা যদি ওই পাশে নিই আর এটা এই পাশে নিই,
তাহলে এবং রুট ওভার করি তাহলে কি হয়, এরকম একটা জিনিস আসে না, খালি এই দুইটা বেশি আসে। খেয়াল করে দেখো তোমরা, ওয়াইপি মানে কি স্যার? ইল্ড ডিসটেন্স, সিগমা স্টিল ইল্ডেড, ইল পয়েন্ট। সিগমা মানে স্ট্রেস এর ক্যাপাসিটি আপ টু ইল্ড পয়েন্ট, আর ওয়াইপি মানে এখন যদি জিজ্ঞেস করো লেভেল 2 তে উঠে। সিগমা ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল স্ট্রেন্থ, সিগমা ওয়াইপি মানে ইল্ড স্ট্রেস। পার্থক্যটা কি? আমি বললাম কলাম ফেল করে দুইটা ভাবে, একটা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস বাকলিং এ, একটা হচ্ছে ইল্ড স্ট্রেন্থ ফেল করে। তো ইল্ড তার মানে এই ফর্মুলার সঙ্গে এই ফর্মুলা মিল আছে না, একটা দেখছো তোমরা, খেয়াল করছো? তার মানে এটা কি, এটা কিন্তু আসলে একটা এল বাই আর রেশিও, বাট এর মধ্যে একটা ফ্যাক্টর অফ সেফটি একটা অংশ আছে। অর্থাৎ এল বাই আর রেশিওটাকে আরেকটা √2 দিয়ে, √2 মানে কি 1.41, কত √2 মানে কত জানো তোমরা? √2 মানে কত? 1.41 স্যার। 1.41। তার মানে আমাদের নরমাল যে স্লেন্ডারনেস রেশিওটা আছে, প্রথমে সে টেস্ট করবে যে ইল্ড স্ট্রেংথ এর মধ্যে এর সম্পর্কটা কি। অতএব এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে এটার সাথে √2 গুণ করছে, আসলে করে একটা সিসি নামে একটা নতুন একটা জিনিসের জন্ম দিছে। সিসি হলো একটা প্যারামিটার। এখন এই সিসির মান এর সঙ্গে কম্পেয়ার করে অঙ্কটা করা হয়। তাহলে তুমি যখন এই অঙ্ক করবা, প্রথমে তুমি সিসিটা বের করবা, সিসিটা কত। সিসি বের করার জন্য তোমরা দেখো যে জিনিস কি লাগবে, সিগমা ওয়াইপি মানে যে স্টিল ব্যবহার করবা সেই স্টিলের ইল্ড স্ট্রেস কত। এটা সাধারণত 36 অথবা 50 হয়। আমাদের ওই অঙ্কের সঙ্গে মিলবে না। আমরা নরমাল যে রিভারে 29 এবং 200 জিপি দিই, ওইটা আর কাজে লাগবে না। এখানে কিন্তু তোমার বলেই দিবে যে স্ট্রাকচারাল স্টিল ব্যবহার করবা, তার ইল্ড স্ট্রেস কত। সাধারণত 36 বা 50 হয়, এটা পরীক্ষায় বলে দেওয়া থাকে। সো তোমরা সিগমা ওয়াইপি জানো, জানো, আর এটা কি 2 পাই সবই জানো। তাহলে সিসিটা বের করতে পারবা না? পারবা মামুন? স্যার পারবো স্যার। হ্যাঁ, তো সিসিটা বের খুবই সোজা। এইটা বের করে বাকি অঙ্ক আর কোনো না। এখানে দেখতে কনস্ট্যান্ট সিসি করেসপন্ড টু ক্রিটিক্যাল স্ট্রেস সি ক্রিটিক্যাল, এটাই বলছে। at Euler load equal 1/2 the steel stress, যা ঘটে পারে, এটা কি বলছে এটা ইম্পর্টেন্ট না, তোমরা সিসিটা বের করতে পারবা। এরপরে যে কাজ কি হলো স্যার, স্লেন্ডারনেস জিনিসটা কি স্যার? তুমি কত ক্লাস করছো? স্যার গত ক্লাসে স্যার নেট কানেকশনের জন্য করতে পারিনি সম্পূর্ণ ক্লাস। আমি রেকর্ড দিছি, রেকর্ডটা দেখছো? রেকর্ডটা স্যার টোটাল আমি দেখতে পারিনি এখনো স্যার। তুমি এখন রেকর্ডও দেখো না, কত ক্লাসে করো না, তুমি যদি কোশ্চেন স্যার অল্প একটু বললেই হবে স্যার। এইটাকে স্লেন্ডারনেস এসে বলে, এই যে কেএল বাই আর। স্লেন্ডারনেস এর জিনিসটা কি স্যার? স্লেন্ডারনেস বলতে কি বোঝায়? কেএল আর এটা হলো ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? কেএল বাই আর, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, স্লেন্ডারনেস রেশিও মানে তুমি দেখো লেন্থ এবং রেডিয়াস অফ জাইরেশনের একটা অনুপাত, ইফেক্টিভ লেন্থ আর রেডিয়াস অফ জাইরেশনের অনুপাত। অর্থাৎ যদি এটা বেশি বড় হয় তাহলে আমার কলামটা স্লেন্ডারে বেঁকে যাবে, আর যদি কম বড় হয় তাহলে বাঁকবে না। কোন রেঞ্জে বাঁকবে, কোন রেঞ্জে বাঁকবে না, যেখান পর্যন্ত বাঁকবে ওইটা হলো স্লেন্ডার, আর যেখান পর্যন্ত বাঁকবে না ওটা হলো নন স্লেন্ডার। তা স্লেন্ডার মানে আমি কেএল বাই আর দিয়ে আমি টেস্ট করব আমার এই কলামটাকে স্লেন্ডার না নন স্লেন্ডার। অর্থাৎ আমি তোমাদের ক্লাসে একটা গল্প বলছিলাম যে যদি কোনো একটা চিকন মানুষ হাঁটে তাহলে সে বাঁকাচোরা ভাঙাচোরা দিয়ে হাঁটে, বাট শর্ট গাট্টু গুট্টা টাইপের কেউ হাঁটে, খুব সুন্দর স্মার্টলি হাঁটে, তার বডি কিন্তু বাঁকে না। সঠিক কিনা? জি স্যার। তার মানে তোমার যে ক্রস সেকশন তার থেকে যে হাইট যদি তার তুলনায় বেশি হয় তাহলে তুমি স্লেন্ডার হবা, অর্থাৎ তুমি বাঁকবা। আর যদি হাইট যদি কম হয় তাহলে তুমি বাঁকবা না। তার মানে স্লেন্ডারনেস রেশিও হলো একটা চেক যে এই কত হইলে এটা বিল্ডিং এর জন্য ডিফিকাল্ট, অথবা বিল্ডিং বাকলিং হতে পারে, আর কত না কম হলে এটা বাকলিং হবে না। এটা রেঞ্জ একটা ফিক্স করে দিই আমরা। তাহলে স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এটা যে রেশিও অফ ইফেক্টিভ লেন্থ এন্ড রেডিয়াস অফ জাইরেশন, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। কোন দিকে বাঁকবে, যেদিকে আর কম অথবা যেদিকে আই কম এটা বাঁকবে। আপাতত এইটাই জেনে অঙ্ক শুরু করি আমরা। রাইট, এখন আসো, এখন আমরা যাই অঙ্কের। এরপরে আমরা দেখব এই যে এলিবার আর,
এলই বাই আর, যেটা আর সিসি, সিসিটা আমরা বের করছি না, বের করছি। এলই বাই আর বের করতে পারবা? কোন আমি যদি তোমাকে একটা স্টিল দিয়ে দিই, তাহলে এলই বাই আর বের করতে পারবা? অবশ্যই পারবা। এর লেন্থটা পারবা, ইফেক্টিভ লেন্থ, আর এটা হিসেবে আছে, পারবা না? যদি এইটা যদি এর থেকে বড় হয় তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আর যদি এটা ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এবং এই ফ্যাক্টর অফ সেফটির একটা ফর্মুলা আছে, এখানে এটা ব্যবহার করব। তার মানে এইটা এখানে চলে যাবে। তার মানে আমি স্টেপ বলি তোমাদের, স্টেপটা এরকম হবে যে যদি সিগমা যদি তোমার প্রথমে স্টেপ 1 হচ্ছে ফাইন্ড সিসি, তোমরা লিখে নিতে পারো ইচ্ছা করলে। স্টেপ 1 ফাইন্ড সিসি, এই যে সিসি দেওয়া আছে। স্টেপ 2 হচ্ছে চেক whether সিসি is greater or smaller than LE by R. If it is smaller than LE by R, use this formula. If it is greater than LE by R, use this formula. এই তিনটা স্টেপ বুঝে নাই কে বলো আমাকে? বুঝছো না বুঝো নাই? এটা হলো একটা ফর্মুলা। এটা হলো আরেকটা ফর্মুলা। এফএস কি স্যার? আবার বলো। এফএস ফ্যাক্টর অফ সেফটি। ও আর এটা হলো একটা ফর্মুলা। এই তিনটা ফর্মুলা। এখন তোমাদেরকে আমি একটা 10 মিনিটের ব্রেক দিব। এই ব্রেকের মধ্যে তোমরা ফ্যাক্টর অফ সেফটি আমাকে বের করে নিতে হবে নাকি স্যার দেওয়া থাকবে স্যার? আবার বলো, কোশ্চেন বলো, বুঝি নাই। মামুন কোশ্চেন বলো। স্যার ফ্যাক্টর অফ সেফটি কি আমাদের বের করে নিতে হবে নাকি স্যার? এই যে স্যার ফ্যাক্টর অফ সেফটি স্যার হ্যাঁ বের করতে হবে, সবই বের করতে স্যার হবে। আমাদের কি ফ্যাক্টর অফ সেফটি বের করে নিতে হবে ফর্মুলা দিয়ে নাকি স্যার গিভেন থাকবে স্যার? না না, সব বের করতে হবে। এখন তোমরা এই অঙ্কটা করো। তোমাদের আমি 10 মিনিটের ব্রেক দিলাম, আর 10 মিনিট না 15 মিনিট ব্রেক দিলাম। যাও তোমরা এখন 15 মিনিট ব্রেকে এই অঙ্কটা করে ফেলে। দেখো আমি অঙ্কটা বুঝাই দিচ্ছি তোমাদের। ডিটারমাইন দ্য অ্যালাউবল এক্সিয়াল লোড, মানে কি বের করবা? এই এক্সিয়াল লোড বের করবা, পি অ্যালাউ বের করবা। কি বের করবা? কি বের করবা? পি অ্যালাউ। অ্যালাউবল এর মান কত বের করবা, তাই তো? এর 15 ফিট ডাব্লিউ 159 স্টিল কলাম। তার মানে এটা জন্য কই যাই, তোর টেবিলে যেতে হবে না। কিন্তু এই অঙ্কের জন্য টেবিল দরকার নাই, আমি তোমাকে বলেই দিচ্ছি। এখানে আর মিনিমাম বলে দিছি, এ বলে দিছি। আর কিছু লাগবে? সিগমা ওয়াইবি বলে দিছি। তাহলে এই ফর্মুলার মধ্যে দেখো কি আছে, সিগমা ওয়াইবি আছে এবং আর মিনিমাম, এই যে আর মানে আর মিনিমাম আছে, লেন্থ দেওয়া আছে। কই গেল? এই যে 15 W14, এই 40 ফিট, এই 40 ফিট। এলও দেওয়া আছে, তাহলে এল দেওয়া আছে, এ দেওয়া আছে, আর মিনিমাম দেওয়া আছে, সিগমা ওয়াইপি দেওয়া আছে। তাহলে এর পি এলাও বের করতে পারবা না? পারবা না? পারবা? এবার আমি বলেছি কি করবা। প্রথম হলো এইটা করবা, এরপর টেস্ট করবা এইটা কাজ করে না এটা কাজ করে। যদি এইটা কাজ করে এই ফর্মুলা ইউজ করবা, আর এটা কাজ করলে এই ফর্মুলা ইউজ করবা। কোনো কনফিউশন নাই। এখানে সাপোর্ট এন কন্ডিশন কি আছে দেখো তো। পিন এন্ডস, পিন এন্ডস মানে কে এর মান কত বলো? কত? এর মান কত? 0.8 1 both end পিন মানে কে এর মান 1। তাহলে এখন আমি একটা ব্রেক দিচ্ছি, তোমরা এই অঙ্কটা করো। ঠিক 15 মিনিট পরে কারা কারা পারলা, কারা কারা পারলে না, আমি 5 মিনিট বেশি দিলাম, কারণ তোমরা এর মধ্যে ইয়া করবা। ঠিক 15 মিনিট পরে আমি অঙ্ক করতেছি।